দেখো এখন সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই একটা অধ্যায় শেষ হবে আর এক্সাম হবে, বুঝছো? এতে তোমার ওই অধ্যায়টা তুমি একটু প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবা। আর যদি ভালোভাবে এক্সাম দাও তাহলে পরে আর যে প্রেশার পড়বে না, বুঝছো? তোমরা দেখলাম পড়লে পারো, মানে একটু চাপ দিলে ভালোই পারো। 30-এর উপরে পাইতে বলছিলাম, অধিকাংশই 30-এর উপরে পাইছে, বুঝছো? চাপ দিলে বেশ ভালোই পারো। অঙ্ক যা করাইছিলাম তার ভিতর থেকেই দিছি, এক্সট্রা কোনো কিছু দেই নাই। জাস্ট একটা শুধুমাত্র দিছিলাম, 5 নাম্বারের একটা দিছিলাম, নিজের থেকে দিছিলাম, বানাই দিছিলাম। তাও ওইটা বলে দিছিলাম ক্লাসে, ওই কনসেপ্টটা ক্লাসে বলে দিছিলাম। 5 নাম্বারের একটা অঙ্ক, ওই যে বলছিলাম না হচ্ছে তোমার যদি তোমার ইয়ং এর দ্বিচিরের কোনো সিস্টেমকে যদি বায়ু থেকে পানিতে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? প্রতিসরণাঙ্ক অবশ্যই 1.33 হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, ডোরা প্রস্থ বা ডোরা ব্যবধানও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এরকম একটা অঙ্ক দিছিলাম, কেউই পারোনি, ওই যে জুয়েল পারছে জাস্ট। আচ্ছা, ঠিক আছে। জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স, এটা হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার। আলোর দুইটা অধ্যায় ছিল, একটা হলো ফিজিক্যাল অপটিক্স আর একটা হলো জিওমেট্রিক্যাল অপটিক্স, তাই না? একটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা হলো ভৌত আলোক বিজ্ঞান। তো ভৌত আলোক বিজ্ঞান শেষ হয়ে গেছে, এখন আমাদের হবে জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। আচ্ছা আসো, প্রথমে আসবো আমরা প্রতিফলন। প্রতিফলন প্রতিফলন ও এর সূত্র। প্রতিফলন ও এর সূত্র প্রথম থেকেই কোনো ক্লাস মিস দিবা না। জ্যামিতিক আলোক বিজ্ঞান হয়ে যাবে, এর উপর একটা এক্সাম হবে, সবগুলো এক্সামে ক্রেস্ট প্রাইস থাকবে। তো দেখো, প্রতিফলনের সূত্র, দুইটা আলাদা আলাদা মাধ্যম, এটা একটা মাধ্যম ধরলাম, এটা হলো মাধ্যম 1, এটা হলো মাধ্যম 2। তো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যে তলের উপরে পড়ে সেই তলের নাম কি? বিভেদ তল। অর্থাৎ কি করে, এটা বিভক্ত করে দেয়, দুইটা তলকে বিভক্ত করে দেয়। তাহলে এই তলের নাম কি হবে? বিভেদ তল। এই যে আলোক রশ্মি যেটা আপতিত হলো, এটার নাম কি হবে? আপতিত রশ্মি। আপতিত রশ্মি। তো আপতিত রশ্মি বিভেদ তলে পড়ে যদি সেই মাধ্যমেই ফিরে যায়, অর্থাৎ এক নাম্বার মাধ্যম থেকে কিন্তু এই আলোক রশ্মিটা এসে বিভেদ তলে পড়ছে, তারপরে যদি এই মাধ্যমেই ফিরে যায়, ধরলাম এই মাধ্যমেই ফিরে গেল, তাহলে এই রশ্মিটাকে কি বলা হবে? প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্ট হয়েছে, প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। তাহলে এইটা ছিল আমাদের আপতিত রশ্মি। আপতিত রশ্মি বিভেদ তলে পড়ে আবার একই মাধ্যমে ফিরে গেল, যার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। আচ্ছা, এখন এই যে দেখো বিভেদ তলের উপরে যে লম্বটা থাকে তাকে আমরা কি বলি? অভিলম্ব। তাকে আমরা বলি অভিলম্ব। তো আপতিত রশ্মির সাথে অভিলম্ব যে কোণটা তৈরি করে তাকে কি বলা হয়? আপতন কোণ। এটা হলো আপতন কোণ, থিটা আই দ্বারা প্রকাশ করলাম, এটা হলো আপতন কোণ। তাহলে থিটা আই সমান সমান আপতন কোণ। আচ্ছা, এখন দেখো তো, এই যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ তৈরি করবে না? প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ তৈরি করবে, তো এই কোণটাকে কি বলা হবে? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ।
থিটা আর এটাকে আমরা বলতেছি প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ এটা অবশ্যই তুলে নিবা। তাহলে বিভেদ তলে যে রশ্মিটা পড়তেছে তাকে বলতেছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করতেছে তাকে বলতেছে আপতন কোণ। আবার বিভেদ তলে পড়ে আপতিত রশ্মি যদি একই মাধ্যমে ফিরে যায় সেই রশ্মিটাকে বলতেছি আমরা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করতেছে তাকে কি বলতেছি আমরা? প্রতিফলন কোণ। এখন প্রতিফলনের সূত্র অনুযায়ী লেখো, প্রতিফলনের সূত্র অনুযায়ী, প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলনের সূত্র অনুযায়ী 1 নাম্বার সূত্র কি? প্রতিফলনের প্রথম সূত্র এটাকে বলা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। এটা কি হবে? থিটা আই সমান সমান থিটা আর, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে? সমান হবে। লিখতে পারো আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। আচ্ছা, প্রতিফলনের দ্বিতীয় সূত্র দেখো তো, আপতিত রশ্মি এটা হলো প্রতিফলিত রশ্মি, এটা কি অবিলম্ব। দেখো তো এই তিনটা রেখায় কি একটা তলের উপরে আসে না? একটা তলের উপরে আসে না, বিভেদ তলের উপরে। তাহলে 2 নম্বর সূত্র হবে, লেখো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই তলে অবস্থান করবে। 2 নম্বর সূত্র কি হবে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই তলে অবস্থান করবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অবিলম্ব একই তলে অবস্থান করবে। একই তলে অবস্থান করবে। তাহলে দেখো প্রতিফলনটা বোঝা গেছে কিনা। প্রতিফলনের 2টা সূত্র, প্রথম সূত্র হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। দ্বিতীয় সূত্র আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব কি হবে? একই সমতলে বিদ্যমান থাকবে, বা আমরা কি বলতেছি এটাকে একই তলে বা বিভেদ তলে। এটাকে আমরা কি বলতেছি? বিভেদ তল। তো একই তলে অবস্থান করবে। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রতিফলন। এখন লেখো প্রতিসরণ। প্রতিসরণ ও এর সূত্র লেখো, প্রতিসরণ ও এর সূত্র। প্রতিসরণ ও এর সূত্র। প্রতিসরণ ও এর সূত্র। তো প্রতিফলন যদি বলা হয় প্রতিফলন কাকে বলে, এটা ক নাম্বারে আসে সাধারণত। তাহলে পারবা না প্রতিফলন কাকে বলে? প্রতিফলন বলবা কি, যে যদি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের তলে আপতিত হয়ে যদি আবার সেই মাধ্যমে ফিরে যায় তাকে কি বলা হবে? প্রতিফলন বলা হবে। এইটা। আচ্ছা, আর প্রতিসরণটা কি? এক মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য মাধ্যমে প্রবেশ করার সময় যদি আলো বেগে যায় বা আলোর বেগে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? প্রতিসরণ। যেমন এই যে দেখো, এটা হলো আপতিত রশ্মি।
তো এটা হালকা মাধ্যম আর এটা ঘন মাধ্যম। তো হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন আলোক রশ্মি এই যে তির্যক ভাবে প্রবেশ করছে, এই আলোক রশ্মি কি তির্যক ভাবে এদিকে চলে যাবে? কি করবে? ওটা অবিলম্বের দিকে সরে আসবে, তার মানে বেঁকে যাবে না, আলোক রশ্মি কিন্তু বেঁকে যাবে। এই দিকে না গিয়ে ও চলে আসবে এই দিকে। তাহলে প্রতিসরণ আমরা বলতে বুঝতেছি যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় আলোর যে বেঁকে যাওয়ার ঘটনা, এটাকে বলা হয় প্রতিসরণ। দেখো আলো সোজা না গিয়ে বেঁকে গেছে, তো এই ঘটনাকে কি বলা হবে? প্রতিসরণ। এই কোণটাকে আমরা বলতেছি এই কোণটাকে বলতেছি আমরা আপতন কোণ। আর এটা কি হবে? প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণকে তুমি যে কোনো একটা এ দ্বারা প্রকাশ করো, ধরলাম থিটা বড় হাতের আর, থিটা বড় হাতের। তাহলে থিটা আই হলো আপতন কোণ। এখানে লেখো থিটা আই আপতন কোণ। আর এই যে থিটা বড় হাতের আর, এটা হলো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। থিটা আই হচ্ছে আপতন কোণ, থিটা আর হলো প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণের প্রথম সূত্র লেখো। প্রতিসরণের সূত্র অনুযায়ী, প্রতিসরণের সূত্র অনুযায়ী প্রতিসরণের সূত্র অনুযায়ী প্রতিসরণের সূত্র অনুযায়ী 1 নাম্বার দাও, সাইন থিটা আই ডিভাইডেড বাই সাইন এই যে থিটা আর, এই দুইটার অনুপাত হবে মিউ বা কনস্ট্যান্ট। এই দুইটার অনুপাত হবে প্রতিসরণাঙ্ক মিউ। মিউ মানে কি? প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক। তাহলে সাইন থিটা আই ডিভাইডেড বাই সাইন থিটা আর, অর্থাৎ আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, এটার অনুপাত কি হবে? কনস্ট্যান্ট। তো সেই কনস্ট্যান্টটাকে কি বলা হচ্ছে? মিউ বা প্রতিসরণাঙ্ক। আচ্ছা, 2 নাম্বার দেখো তো, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি, আর এইটা হলো অবিলম্ব। আমাকে বলো তো, এই তিনটা রেখায় কি একই তলের উপর অবস্থিত না? বিভেদ তলের উপরে। লেখো আপতিত রশ্মি আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি। সে প্রতিসরিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি ও অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। একই সমতলে অবস্থান করবে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি ও অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। এখানে কোথাও সমস্যা আছে কিনা? এটা হলো প্রতিসরণের 2টা সূত্র, আগে দেখলাম আমরা প্রতিফলনের 2টা সূত্র। আচ্ছা, এখন দেখো এই যে প্রতিফলনের মানে প্রতিসরণের যে প্রথম সূত্র,
এটা থেকেই বিজ্ঞানী স্নেল তার সূত্রটা প্রতিপাদন করে, অর্থাৎ এটাকে কি বলা হয়? স্নেলের সূত্র। তাহলে স্নেলের সূত্রটা কি এটা একটু আমরা দেখব। লেখো স্নেলের সূত্র। স্নেলের সূত্র এটা হলো আপতন কোণ, এটা হলো প্রতিসরণ কোণ। μ1 হলো এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, μ2 হলো এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। μ1 হলো উপরের মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর μ2 হলো নিচের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখো স্নেলের সূত্র অনুযায়ী সাইন থিটা আই ইন্টু μ1 সমান সমান সাইন, এটা বড় হাতের আর, এটা বড় হাতের আর দ্বারা প্রকাশ করছিলাম যেহেতু এর আগে। লেখো সাইন থিটা আর ইন্টু μ2। তাহলে স্নেলের সূত্রকে যদি আমরা একটু আঙ্গিক বিশ্লেষণ করতে চাই তাহলে কিভাবে লেখা যায়? দেখো সাইন আপতন কোণ, থিটা আই কি ছিল? আপতন কোণ ছিল না? সাইন আপতন কোণ ইন্টু μ1 মানে কি? আপতিত রশ্মি যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক। লেখো আপতিত রশ্মি যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক, যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক সমান সমান কি হবে? সাইন থিটা আর, অর্থাৎ সাইন প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ ইন্টু μ2 মানে কি? প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক না? দেখো প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক, প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক, তার প্রতিসরণাঙ্ক। আবারও দেখো সাইন থিটা আই, থিটা আই ছিল আপতন কোণ, তাহলে সাইন আপতন কোণ ইন্টু, দেখো এটা হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কিন্তু μ1। তাহলে এই যে μ1 বলতে আমরা কি বলতেছি? আপতিত রশ্মি যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু সাইন থিটা আর মানে কি? সাইন প্রতিসরণ কোণ ইন্টু দেখো μ2, μ2 মানে কি? প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক। স্নেলের সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আপতন কোণ ইন্টু আপতিত রশ্মি যে মাধ্যমে আছে তার প্রতিসরণাঙ্ক সমান সমান প্রতিসরণ কোণ ইন্টু প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে আছে তার প্রতিসরণাঙ্ক। এটা হলো আমাদের স্নেলের সূত্র। এখন এত যে প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক বলতেছি, এই প্রতিসরণাঙ্ক জিনিসটা কি এখন এটা বল। দেখো দেখো প্রতিসরণাঙ্ক ও এর সূত্রাবলী, প্রতিসরণাঙ্ক ও এর সূত্রাবলী। প্রতিসরণাঙ্ক ও এর সূত্রাবলী।
প্রতিসরণাঙ্ক ও এর সূত্রাবলী। প্রতিসরণাঙ্ক এটার ইংলিশ হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স। রিফ্রাক্টিভ ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স। কিছু জিনিসের ইংলিশ টার্মিনোলজি মনে রাখতে হবে। রিফ্রাক্টিভ ইন্ডেক্স, দেখো প্রতিসরণাঙ্ক বলতে বোঝানো হয় কোনো একটা মাধ্যম শূন্য মাধ্যমের তুলনায় কত গুণ বেশি ভারী বা কত গুণ বেশি ঘন। দেখো সবচেয়ে বেশি হালকা মাধ্যম হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বলতে পারি আমরা, বায়ু বা শূন্য মাধ্যম। তো পানি মাধ্যম কি হবে? অবশ্যই বায়ু মাধ্যমের থেকে বেশি ঘন। ঘন কেন? কারণ তরল পথে আমরা জানি বায়ুতে তো কোনো লিকুইড থাকে না, কিন্তু পানির ক্ষেত্রে কি হয়, লিকুইড যেহেতু, তার মানে তাদের আন্তঃআণবিক দূরত্ব কি হয়? কম না, তারা কাছাকাছি যুক্ত থাকে। কঠিন পদার্থে আরো কম, এই জন্য কঠিন পদার্থ কি কম্প্যাক্ট অবস্থায় থাকে, একসাথে থাকে, তাই না? যেমন ইটের ভিতরে অণুপরমাণুর কি হয়, দূরত্ব খুব কম হয়। তো পানির ক্ষেত্রে অণুপরমাণুর ভিতরে দূরত্ব বায়ু অপেক্ষা কম। যদি কোনো একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে, তাহলে কি পানি মাধ্যমে গিয়ে ও বেশি বাধা পাবে না? অবশ্যই বেশি বাধা পাবে, কারণ অণুপরমাণুগুলো কাছাকাছি, বাধা বেশি পাবে। বাধা যদি বেশি পায় তাহলে সেই আলোক রশ্মির বেগ কম হবে না বেশি হবে? কম হবে না। বোঝাই তো যাচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে কোনো বাধা নাই, কারণ অণুপরমাণুর দূরত্ব অনেক বেশি, কোনো বাধা নাই। তাহলে এখানে আলোক রশ্মি সব একবারে কমফোর্টেবলি কি করতে পারবে, চলাচল করতে পারবে, তার মানে আলোর বেগ সবচেয়ে বেশি হবে। এখন এই মাধ্যম থেকে যখন আলোক রশ্মি পানি মাধ্যমে যাবে বা কঠিন মাধ্যমে যাবে, তখন কি হবে? অবশ্যই সংঘর্ষের পরিমাণ বেশি হবে, কারণ সেই মাধ্যমটা কি ঘন, অণুপরমাণুগুলো কাছাকাছি অবস্থিত, তার মানে আলোক রশ্মি বাধা পাবে বেশি। তো বাধা পাইলে ওর বেগটা কি হয়ে যাবে, কমে যাবে না? এইটা। তাহলে আমি বলতেছি প্রতিসরণাঙ্ক হলো সেই রাশি, যেই রাশির কারণে কোনো একটা মাধ্যম বায়ু মাধ্যম অপেক্ষা সবচেয়ে বেশি ঘন হয়। দেখো যেহেতু সবচেয়ে হালকা মাধ্যম বায়ু মাধ্যম, এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। তাহলে সবচেয়ে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরা হবে 1। এখন পানির প্রতিসরণাঙ্ক 1.33, এটা বলতে আমরা কি বুঝাই? পানি বায়ু অপেক্ষা 1.33 গুণ বেশি ঘন বা বেশি ভারী। কাচের প্রতিসরণাঙ্ক 1.5 বলতে আমরা কি বুঝি? কাচ বায়ু অপেক্ষা 1.5 গুণ বেশি ঘন বা ভারী। তাহলে দেখো প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক কাকে বলে? দেখো কোনো মাধ্যম শূন্য মাধ্যম অপেক্ষা যত গুণ বেশি ভারী বা ঘন, শূন্য মাধ্যম অপেক্ষা যত গুণ বেশি ঘন বা ভারী তাকে প্রতিসরণাঙ্ক বলে। তাকে প্রতিসরণাঙ্ক বলে। কোন মাধ্যম শূন্য মাধ্যম অপেক্ষা যত গুণ বেশি ভারী বা ঘন তাকে বলা হচ্ছে প্রতিসরণাঙ্ক। একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ দ্বারা প্রকাশ করা হয়, কে মিউ দ্বারা প্রকাশ করা হয়।
এখন এই যে দেখো প্রতিসরণাঙ্ক, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রতিসরণাঙ্ক এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো পরম প্রতিসরণাঙ্ক, আর আরেকটি হলো সাপেক্ষ প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক এবং সাপেক্ষ প্রতিসরণাঙ্ক। অ্যাবসলিউট রিফ্রাক্টিভ ইন্ডেক্স আর আরেকটা হলো রিলেটিভ রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তো পরম প্রতিসরণাঙ্ক বলতে কি বুঝতেছি আমরা? পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক। তো বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো 1, বায়ু মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত হবে? 1.33। তার মানে যেটা এক্সাক্ট মান সেটাকে বলা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। যেমন পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33, এটা একবার ফিক্স। তার মানে এটা হবে কি? পরম প্রতিসরণাঙ্ক। আর কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, এটা কি বায়ুর সাপেক্ষে না? বায়ুর প্রতিসরণাঙ্ক 1, তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? 1.55। এটাকে আমরা বলবো পরম প্রতিসরণাঙ্ক। আর সাপেক্ষ প্রতিসরণাঙ্ক কি? ধরো কাচের সাপেক্ষে গ্লাস, গ্লাসের সাপেক্ষে গ্লিসারিন, গ্লিসারিনের সাপেক্ষে তোমার হচ্ছে কাচ, এইভাবে, বুঝছো? তাহলে লেখো এটা পরম প্রতিসরণাঙ্ক কি হবে? বায়ুর সাপেক্ষে প্রতিসরণাঙ্ক, বায়ুর সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক বায়ুর সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটাকে এই জন্য বলা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, তার মানে শুধু যদি বলি আমি শুধু কাচের প্রতিসরণাঙ্ক তাহলে কত হবে? 1.5ই হবে। ওই বায়ু থাকা যা না থাকা একই কথা, কারণ বায়ুর সাপেক্ষে যে কথা পরম মানও একই কথা, বুঝছো? কাচের প্রতিসরণাঙ্ক 1.5, এটাকে বলা যায় বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, বুঝছো? সাপেক্ষ প্রতিসরণাঙ্ক হচ্ছে যে কোনো একটি মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যে কোনো একটি মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যেমন পানির সাপেক্ষে কাচ, পানির সাপেক্ষে কাচ, পানির সাপেক্ষে কাচ। পরম প্রতিসরণাঙ্কে এখানে লিখে নিতে পারো, যেমন বায়ুর সাপেক্ষে কাচ, বায়ুর সাপেক্ষে কাচ। বায়ুর সাপেক্ষে কাচ বলা যে কথা, শুধুমাত্র কাচের প্রতিসরণাঙ্ক বলা একই কথা। আচ্ছা, এটা কি তোলা হয়েছে? ঠিক আছে। এখন দেখো প্রতিসরণাঙ্কের সূত্রটা কি হবে। প্রতিসরণাঙ্কের সূত্র একটু আমরা লিখে নিব। লেখো 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটাকে কিভাবে লেখা হয়? 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটাকে কিভাবে লেখা হয়? প্রথমে লিখবো মিউ। 1 দিব কই, 2 দিব কই, বলো। 1 দিব প্রথমে, 2 দিব পরে। এইটা দেখো
এটাকে বলা হয় 1 নাম্বার মাধ্যমের সাপেক্ষে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক। মানে এটা কার প্রতিসরণাঙ্ক? 2 নাম্বার মাধ্যমে। যার প্রতিসরণাঙ্ক সেটা হবে পরে, আর যার সাপেক্ষে সেটা হবে আগে। এখন এটাকে কি লেখা যাবে বলো? μ2 ডিভাইডেড বাই μ1। যার প্রতিসরণাঙ্ক নির্ণয় করবা ও থাকবে লবে, যার সাপেক্ষে ও থাকবে নিচে, তার মানে হরে। তাহলে দেখো 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেখা যায় 1 μ2 সমান সমান μ2 ডিভাইডেড বাই μ1। আচ্ছা, এখন এর সাথে আলোর বেগের কি সম্পর্ক? মিউ এর সাথে আলোর বেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। কারণ আমি বলতেছি বায়ু থেকে ধরো পানিতে আলো প্রবেশ করতেছে, তো বায়ুর প্রতিসরণাঙ্ক 1, পানির প্রতিসরণাঙ্ক 1.33। তাহলে বায়ু থেকে যখন আলো পানিতে যাবে তখন এর বেগ কি কমবে না বাড়বে? কমবে। তার মানে প্রতিসরণাঙ্ক বাড়লে বেগ কি কমে যাচ্ছে না আলোর? পানির প্রতিসরণাঙ্ক 1.33, যেটা কিনা বায়ু থেকে বেশি, বাট আলোর বেগ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার মানে আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তো 2 নাম্বার মাধ্যমে আলোর বেগ, এটাকে আমরা কি লিখবো? নিচে লিখবো না? c2। 1 নাম্বার মাধ্যমে আলোর বেগ, এটা কি লিখবো আমরা? উপরে লিখবো, কারণ ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে দেখো প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক। তাহলে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ককে লেখা যায় 1 μ2। এটা বলতে কি বোঝানো হয়? μ2 ডিভাইড বাই μ1। এটার সাথে আলোর বেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে? এই μ1 এর বিপরীতে চলে যাবে, অর্থাৎ c1 উপরে যাবে, μ2 যেহেতু উপরে ছিল c2 নিচে চলে যাবে। এখন তোমরা বলবা এই ছোট ছোট জিনিসেই কিন্তু পরে প্রবলেম হয়। দেখো গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কিভাবে লিখবো বলো? আগে লিখবো জি, কারণ গ্লাসের সাপেক্ষে, তারপরে লিখবো ডাব্লু। হরে কি থাকবে? হরে থাকবে পানি, হরে থাকবে গ্লাস মিউ জি, আর লবে থাকবে মিউ ডাব্লু। তার মানে এই যে দেখো মিউ ডাব্লু যেটা বের করতেছি আমরা ওটা থাকবে উপরে, আর যেটা সাপেক্ষে সেটা থাকবে নিচে। বেগ কি হবে তাহলে? ব্যস্তানুপাতিক। আর মিউ জি যেহেতু নিচে আছে সেখানে আলোর বেগ হবে সি জি, সেটা হবে লবে। আর মিউ ডাব্লু আলোর প্রতিসরণাঙ্ক, যে পানিতে আলোর প্রতিসরণাঙ্ক যেহেতু লবে আছে, পানিতে আলোর বেগ এটা হবে হরে, যত ব্যস্তানুপাতিক সম্পর্ক। লিখছো কি না এটা? তুলছো না? ঠিক আছে। এখন আমরা একটা অঙ্ক করব। নেক্সট দিন বেশি অঙ্ক হবে, বাট আজকে একটা অঙ্ক করব। দেখো আবার এইটা হলো মিউ সমান সমান 1।
সমান সমান মাধ্যম মানে এই তিনটা হলো আলাদা আলাদা মাধ্যম। এটা একটা মাধ্যম যার প্রতিসরণাঙ্ক 1.4, এটা একটা মাধ্যম যার প্রতিসরণাঙ্ক 1.6, এটা একটা মাধ্যম যার প্রতিসরণাঙ্ক 1.3। এটা হলো বায়ু মাধ্যম, এটা হলো বায়ু মাধ্যম, বুঝছো? এটা হলো উদ্দীপক। লেখো কোশ্চেন, আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে 1.4 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমের তলের সাথে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে 1.4 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমের তলের সাথে 20 ডিগ্রি কোণে আপতিত হলে কত ডিগ্রি কোণে নির্গত হবে, বায়ুতে নির্গত হবে। বায়ুতে লিখে পাশে লেখো অপর পাশের বা অপর প্রান্তের। বায়ুতে লিখে ব্র্যাকেটে লেখো অপর প্রান্তের। তাহলে দেখো, আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে 1.4 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমের তলের সাথে 20 ডিগ্রি কোণে আপতিত হলে কত ডিগ্রি কোণে বায়ুতে নির্গত হবে। মানে বলতেছে আলোক রশ্মি এই মাধ্যমের এই তলের সাথে 20 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাইলে ও কত ডিগ্রি কোণে এই দিক দিয়ে বের হবে। আলোক রশ্মি তার মানে এখানে ঢুকে এখানে আসবে, পুরাটা চেঞ্জ হয়ে তারপরে এখান দিয়ে বের হবে। এখন কত ডিগ্রি কোণে বের হবে এটা বের করতে হবে। তাহলে কোশ্চেন লেখা হয়ে গেলে কোশ্চেনটা মিশাই দিলাম। দেখো, অঙ্ক দেখে মনে হচ্ছে খুবই কঠিন, যখন একটু বলবো তখন মনে হবে যে এটা তো খুব সহজ ছিল। দেখো, আলোক রশ্মি তির্যকভাবে এসে পড়ছে, এই তলে এসে পড়ছে। তোমাকে কি বলা আছে? 1.4 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট তলের সাথে, অর্থাৎ এই তলের সাথে কোণ কত তৈরি করছে? 20 ডিগ্রি বলা আছে, কিন্তু এইটা বলা আছে 20 ডিগ্রি, এটা বলা আছে 20 ডিগ্রি। তো 1 থেকে যখন 1.4 চলে আসবে তখন আলোক রশ্মি তির্যকভাবে না গিয়ে এটা কি একটু বেঁকে আসবে না? বেঁকে আসবে। আবার 1.4 থেকে যখন 1.6 যাবে আর একটু বাঁকালো। তারপরে 1.3 ধরলাম এদিকে গেল, বেঁকে যাবে অবশ্যই, এদিকে গেল, তারপরে এদিক দিয়ে নির্গত হবে। এখন একটু দেখো, এখানে আমাদের অভিলম্ব আমরা আঁকাইলাম, তো এটাকে আপতন কোণ, আমাকে বলো তো, এটাকে আপতন কোণ না, আপতন কোণ কত বলো তো দেখি।
70 ডিগ্রি না, এটা যদি 20 ডিগ্রি হয় আপতন কোণ হবে 90 মাইনাস 20 মানে 70 ডিগ্রি। কথা কি বুঝছো কিনা? আপতন কোণ হবে 70 ডিগ্রি। তো এই কোণটা কি আমরা জানি? এটা তো প্রতিসরণ কোণ, এটা তো আমরা জানি না, বাট বের করতে পারবো না। স্নেলের সূত্র থেকে, স্নেলের সূত্র কি বলছিলাম? sin 70 ইন্টু 1 সমান সমান 1.4 ইন্টু সাইন এইটা। তো এটাকে আমি থিটা ধরে নিলাম, থিটা। আমি এখানে আরেকটা অবিলম্ব আঁকালাম। দেখো তো এই অবিলম্ব এবং এই অবিলম্ব কি হবে? সমান্তরাল হবে না? সমান্তরাল হইলে এই থিটা এটাও কি থিটা হবে না? একান্তর কোণ হবে না? তখন আমি এটার আপতন কোণ জানি, এটার প্রতিসরণ কোণ নির্ণয় করব। বুঝছো কিনা? তখন আমি এই কোণটা বের করতে পারবো। ধরলাম এটা থিটা হইলে এটা ধরো তুমি আলফা ধরো, আলফা ধরো। এখন আমাকে বলো তো এইটা যদি আলফা হয় এইটাও আলফা হবে না? তাহলে তুমি এই আলফাটা নির্ণয় করে এর আপতন কোণ জানলা, তারপরে এই যে এই প্রতিসরণাঙ্ক দিয়ে এর প্রতিসরণ কোণ নির্ণয় করবা। তো এর প্রতিসরণ কোণ কত হবে? ধরলাম বিটা। এটা যদি এত হয় অবশ্যই এইটাও বিটা হবে। এখন এটা যদি বিটা হয় আমি প্রতিসরণ কোণটা জানি না, ধরে নিলাম আমি গামা। এখন প্রতিসরণ কোণ আমি জানি না, তাহলে নির্গত হবে কত ডিগ্রিতে? দেখো তো এই যে এই কোণে নির্গত হবে, বুঝছো? তাহলে সেটা কত হবে? 90 মাইনাস গামা না? তাহলে আমরা শুরু করি প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে দেখো সাইন 70 ইন্টু মিউ 1 এর মান হচ্ছে 1 সমান সমান সাইন থিটা ইন্টু 1.4। একবারে ডিরেক্ট লিখে দিলাম সাইন থিটা ইন্টু 1.4। তাহলে থিটার মানটা কত আসে দেখো, থিটার মানটা একটু বলো কত আসে? 42.1 করে দেখো তো সবাই, দেখবে ভুল গেলে কিন্তু অবস্থা খারাপ। 3-4টা স্টেপের অঙ্ক। 42.1। এখন আসো দ্বিতীয় ক্ষেত্রে। দেখো তো এই থিটা বের হইলো আমাদের 42.1 অর্থাৎ প্রতিসরণ কোণ। এই প্রতিসরণ কোণই কি আবার এই মাধ্যমের আপতন কোণ না? কথা কি বুঝছো কিনা? এই প্রতিসরণ কোণ যদি 42.1 হয় এই প্রতিসরণ কোণই তো 1.4 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমের আপতন কোণ। তাহলে যখন আমরা এইটা এবং এইটা নিয়ে আলোচনা করব তখন কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে সাইন আপতন কোণ কত? 42.1 ইন্টু প্রতিসরণ কোণ প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.4। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো 1.6, বাট প্রতিসরণ কোণটা আমার জানা নাই, সাইন আলফা। এখন আলফার মানটা বের করো তো কত আসে? 35.91। 35.91 এইটা। তাহলে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক অর্থাৎ আলফার মান জানলাম। 1.6 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমের আপতন কোণও কিন্তু এটাই। তো লেখো তৃতীয় ক্ষেত্রে সাইন 35.91 ইন্টু আলফা এই মাধ্যমে 1.6 সমান সমান প্রতিসরণ কোণ কত হবে তাহলে? এই যে সাইন বিটা ইন্টু এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো 1.3। তাহলে দেখো তো বিটার মান কত আসে? 46.2 ডিগ্রি। তাহলে দেখো বিটার মানটা বের করছি, তাহলে এই বিটাটাই কি? আপতন কোণ। আপতন কোণ হলো বিটা, প্রতিসরণ কোণ গামাটা আমার জানা নাই। প্রতিসরণ কোণ এবার গামা বের করলেই আমাদের শেষ। তাহলে লেখো চতুর্থ ক্ষেত্রে সাইন বিটা ইন্টু
1.3 সমান সমান সাইন গামা ইন্টু প্রতিসরণাঙ্ক কত দেখো তো, গামা যেইটা ছিল প্রতিসরণ কোণ, এখানে প্রতিসরণাঙ্ক কত 1 না, বায়ু মাধ্যম যেহেতু 1, তাহলে গামার মান কত আসে 33.7 ডিগ্রি। তাহলে এই গামার মান হলো 33.7 ডিগ্রি। তাহলে নির্গত হবে কত ডিগ্রি কোণে, এই যে 90 মাইনাস, দেখো আলোক রশ্মি নির্গত হবে সমান সমান 90 মাইনাস 33.7 ডিগ্রি কোণে কত আসে 56.27 ডিগ্রি। এটাই তার মানে আমাদের অ্যান্সার। তো দেখো আমি তোমাদের 3টা আলাদা আলাদা মাধ্যম দিয়ে দেখাইছি, কোশ্চেনে তোমাদের 2টা মাধ্যমও থাকতে পারে, বুঝছো? এটা কিন্তু আসার মতো কোশ্চেন। তাহলে দেখো সমগ্র অঙ্কতে শুধুমাত্র আমাদের স্নেলের সূত্র খাটালেই কিন্তু হয়ে যাচ্ছে। কোনটা 56.73? ও মানে 56.3, মানে এটা 2 না হয়ে শুধু 3 আসবে এটা বলতেছো? ওকে, একই 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 কথা। তো অঙ্কটা তোলা হয়েছে, তোলো তোলো তোলো। তাহলে বলে দিতে হবে অবিলম্বের সাথে এত ডিগ্রি কোণে নির্গত হবে, যেটাই করবো বলে দিতে হবে। আর এখানে দেখো এক্সট্রা করে বলে দেওয়া লাগবে না। কেন বলে দেওয়া লাগবে না? কারণ তোমার কোশ্চেনেই বলা ছিল সমতলের সাথে এত ডিগ্রি কোণে আপতিত হয়, যখন বের হবে তাহলে আমি তো উত্তরও তো সমতলের সাথেই নিব, কথা কি বুঝছো? আর তুমি যদি অবিলম্বের সাথে বের করতে মানে নির্গত করতে চাও তাহলে সেটা বলে দিতে হবে যে অবিলম্বের সাথে এত ডিগ্রি কোণে নির্গত হবে, বুঝছো? আর এভাবে উত্তর লিখলে তখন আর বলে দেওয়া লাগবে না, কারণ কোশ্চেন যেভাবে দেওয়া আছে আমি অ্যান্সারও করছি ওইভাবে। তাড়াতাড়ি তুলে নেবে, তাড়াতাড়ি তুলে নেবে। টাইটেল দাও আলোক দূরত্ব ও জ্যামিতিক দূরত্ব, জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্ব, এইভাবে টাইটেল দাও, জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্ব। জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্ব, এইভাবে টাইটেলটা দাও। জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্ব। টাইটেল দেওয়ার পরে আসো জ্যামিতিক দূরত্বে। জ্যামিতিক দূরত্ব, জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্ব, এটা টাইটেল দিয়ে লেখো জ্যামিতিক দূরত্ব। এটা কি আসলে? জ্যামিতিক দূরত্ব হচ্ছে যে কোনো মাধ্যমে, লেখো যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে, যে কোনো মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে
জ্যামিতিক দূরত্ব বলে। জ্যামিতিক দূরত্ব হলো প্রকৃত দূরত্ব। জ্যামিতিক দূরত্ব হলো আলোর প্রকৃত দূরত্ব। আলোর প্রকৃত দূরত্ব, জ্যামিতিক দূরত্ব হলো আলোর প্রকৃত দূরত্ব। যেমন ধরো পানি, এটা হলো পানির তল। তো এখানে আলো ধরো এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই দিক দিয়ে বেরোয় চলে গেছে, দিক দিয়ে বেরোয় চলে গেছে। তাহলে এ যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটা হবে এর প্রকৃত দূরত্ব বা জ্যামিতিক দূরত্ব। কারণ দেখো এ যে কোনো মাধ্যমে, অর্থাৎ সেটা হতে পারে পানি মাধ্যমে অথবা গ্লিসারিন মাধ্যমে অথবা অয়েল তেলের কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে। তাহলে এ ধরো টি সময়ে এল দূরত্ব অতিক্রম করছে। তো অতিক্রম করেছে, টি সময়ে এল দূরত্ব অতিক্রম করেছে। অতএব এই এল হবে এল সমান সমান জ্যামিতিক দূরত্ব। এল সমান সমান জ্যামিতিক দূরত্ব। তাহলে পানি মাধ্যমে আলো টি সময়ে এল দূরত্ব অতিক্রম করেছে। আমি বলছি যে কোনো মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে জ্যামিতিক দূরত্ব। তাহলে পানির মাধ্যমে যেহেতু এল দূরত্ব অতিক্রম করছে টি সময়ে, তাহলে ওই এল হবে জ্যামিতিক দূরত্ব। জ্যামিতিক দূরত্ব। এখন আসি আলোক দূরত্ব। আলোক দূরত্ব শূন্য মাধ্যমে বা ভ্যাকুয়ামে, শূন্য মাধ্যমে দেখো যে কোনো মাধ্যমেই প্রথমে আসি, এটা এভাবেই আসি, যে কোনো মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছি আমরা জ্যামিতিক দূরত্ব। তো এই মাধ্যমে আলোর এল দূরত্ব অতিক্রম করতে কি সময় লাগছিল? টি সময় লাগছিল না? তো এই টি সময়ে আলো শূন্য মাধ্যমে যতটুকু যাবে এটাকে বলা হচ্ছে আলোক দূরত্ব। তাহলে আমাকে বলো তো এখানে মানে আলোর অবশ্যই তোমার হচ্ছে ইয়েতে যাইতে পানি মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে যাইতে কি বেশি সময় লাগবে না? বেশি সময় লাগবে কিনা? বেশি সময়ে কম দূরত্ব অতিক্রম করবে, তাই কিনা? এখন ওই সময়ে অবশ্যই আলোক দূরত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি? যে সময়ে অন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করতো ওই সময়ে আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে, অবশ্যই শূন্য মাধ্যমে কি বেশি দূরত্ব অতিক্রম করবে না ওই সময়ে? ধরো এখানে 10 মিটার গেছে, পানি মাধ্যমে 10 মিটার যাইতে এর 5 সেকেন্ড সময় লাগে। তাহলে ওই 5 সেকেন্ডে শূন্য মাধ্যমে কি বেশি দূরত্ব অতিক্রম করবে না? শূন্য মাধ্যমে অবশ্যই 10 মিটারের থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। তো যেই দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে আলোক দূরত্ব। তাহলে লেখো যে কোনো মাধ্যমে আলো দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, যে কোনো মাধ্যমে আলো
দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয় সেই সময়ে আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করবে, অতিক্রম করবে তাকে কি বলা হবে? আলোক দূরত্ব বলে। তাকে আলোক দূরত্ব বলে। এভাবে লিখে দাও। তার মানে এখানে আমরা দেখছি জ্যামিতিক দূরত্বের ক্ষেত্রে টি সময়ে এল দূরত্ব অতিক্রম করছে, তার মানে এই টি সময়ে এই আলোটা শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করবে তাকে কি বলা হচ্ছে? আলোক দূরত্ব। চিত্র কিভাবে আঁকাবা? জাস্ট ভ্যাকুয়ামে, এর ভিতরে কিছু থাকবে না, বাট এই টিটা থাকবে। এই টি সময়ে ধরে নিব এই ডেল দূরত্ব অতিক্রম করবে, ডেল। টি সময়ে ডেল আলোক দূরত্ব অতিক্রম করেছে। আবারও বলি, ধরো পানিতে 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই ভ্যাকুয়ামে বা শূন্য মাধ্যমে 5 সেকেন্ডে যত মিটার দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হচ্ছে আলোক দূরত্ব। অবশ্যই 5 সেকেন্ডে 10 মিটারের থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ এটা আলো, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বেশি, তাই না? এটাই। এখন জ্যামিতিক দূরত্ব এবং আলোক দূরত্বের মধ্যে সম্পর্ক আছে। লেখো জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্বের মধ্যে সম্পর্ক। জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্বের মধ্যে সম্পর্ক। জ্যামিতিক দূরত্ব ও আলোক দূরত্বের মধ্যে সম্পর্ক। টাইটেল দাও। হ্যাঁ, বলো। জ্যামিতিক দূরত্ব গণনা করা লাগবে, মানে বায়ু বা অন্য যে কোনো মাধ্যমে যদি আলো প্রবেশ করানো ওখানে তো জ্যামিতিক দূরত্ব হবে, ওখানে তো জ্যামিতিক দূরত্বই, বাট আলো যখন তুমি শূন্য মাধ্যমে নিয়ে আসবা ওই জ্যামিতিক দূরত্বকে কি বলা হচ্ছে? আলোক দূরত্ব। বুঝছো? এটা শুধু বায়ু শূন্য মাধ্যমের জন্য আলো দূরত্বটা গণনা করা যাচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে কিরকম যে শূন্য মাধ্যমকে আমরা স্ট্যান্ডার্ড ধরি না, ওই রকম। আচ্ছা দেখো, এটা পুরাটা যখন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে কি বলছিলাম? আলোক দূরত্ব এবং জ্যামিতিক দূরত্বের মধ্যে সম্পর্ক। তো জ্যামিতিক দূরত্ব, দেখো জ্যামিতিক দূরত্ব অনুযায়ী আচ্ছা, জ্যামিতিক দূরত্ব যখন আমি লিখছিলাম তখন বলছিলাম কি টি সময়ে এল দূরত্ব অতিক্রম করে না, তাহলে এল দূরত্ব সমান সমান কি হয়? এস সমান সমান ভিটি লিখতাম না আমরা? তাহলে এল সমান সমান এখানে আমরা কি লিখবো? ভিটি। আলোর বেগ পানিতে, এই জন্য আমরা কি ধরছি? ভি ধরছি। কথা কি বুঝছো? আলোর বেগ পানিতে, চাইলে তুমি সি ডাব্লিউ লিখতে পারো, এটাকে এল সমান সমান সি ডাব্লিউ টিও লিখতে পারো। লেখো সি ডাব্লিউ টি, লেখো, সমস্যা নেই। এল সমান সমান সি ডাব্লিউ টি, এটাই লেখো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আলোক দূরত্ব অনুযায়ী আলোক দূরত্বকে কি দ্বারা প্রকাশ করছিলাম? ডেল দ্বারা প্রকাশ করছিলাম না? তাহলে ডেল সমান সমান আলোক দূরত্ব কিসে হয়? শূন্য মাধ্যমে না? তো শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সি এ না, এর ইন্টু টি।
বা শুধু সিটিও লিখতে পারো। কোথায়? হ্যাঁ, এটা অন্য যে কোনো মাধ্যম হতে পারে, অন্য যে কোনো মাধ্যম হতে পারে। তাহলে ডেল সমান সমান CAT, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। 2 নম্বর সমীকরণ দাও। এখন 2/1 করো, 2/1 করে 2/1 করলে কি আসে দেখো তো, ডেল ডিভাইডেড বাই এল সমান সমান CAT ডিভাইডেড বাই CWT, TT কাটে, দেখো ডেল ডিভাইডেড বাই এল, এই যে CA ডিভাইডেড বাই CT, এটাকে কি লেখা যায়? প্রতি স্মরণাঙ্কের মাধ্যমে প্রকাশ করলে কিভাবে লেখা যাবে এটাকে? মিউ W ডিভাইডেড বাই মিউ A। আচ্ছা, এই যে বায়ুর সাপেক্ষে পানির প্রতি স্মরণাঙ্কে কি শুধুই পানির প্রতি স্মরণাঙ্ক লেখা যায় না? আমি বলছিলাম এটা কিন্তু পরম প্রতি স্মরণাঙ্ক, দেখছো? বায়ুর সাপেক্ষে পানির প্রতি স্মরণাঙ্ক, এটা কি পরম প্রতি স্মরণাঙ্ক না? মানে পানির যে প্রতি স্মরণাঙ্ক, বায়ুর সাপেক্ষে পানির প্রতি স্মরণাঙ্ক তো একই কথা। পানির প্রতি স্মরণাঙ্ক 1.33, বায়ুর সাপেক্ষে পানির প্রতি স্মরণাঙ্ক 1.33। তার মানে এটাকে আমরা শুধু মিউ ডাব্লু লিখতে পারি না? অবশ্যই লিখতে পারবো। তাহলে কি সূত্র আসতেছে দেখো, ডেল সমান সমান মিউ ইন্টু এল। তাহলে এখানে মিউ বলতে কি? মাধ্যমের পরম প্রতিসারণাঙ্ক। মিউ হলো মাধ্যমের পরম প্রতিসারণাঙ্ক। মাধ্যমের পরম প্রতিসারণাঙ্ক। আর এলটা কি? এল হলো জ্যামিতিক দৈর্ঘ্য। এল হলো জ্যামিতিক দৈর্ঘ্য, ডেল হলো আলোক দৈর্ঘ্য বা আলোক দূরত্ব। জ্যামিতিক দূরত্ব, এটা আলোক দূরত্ব লেখো। আলোক দূরত্ব, আলোক দূরত্ব হবে মাধ্যমের পরম প্রতিসারণাঙ্ক ইন্টু জ্যামিতিক দূরত্ব। তাহলে তোমাকে যদি বলা হয় যে পানি মাধ্যমের জ্যামিতিক দূরত্ব দেওয়া আছে 10 মিটার, তাহলে আলোক দূরত্ব কত হবে? কত হবে তাহলে? 13.3 মিটার। বুঝছো এবার? তাহলে আমি বলছিলাম যে অবশ্যই আলোক দূরত্ব কি হবে? জ্যামিতিক দূরত্ব থেকে বেশি হবে। কেন বেশি হচ্ছে? কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ তো বেশি। দেখো আবার বলি, বলা আছে পানি মাধ্যমে জ্যামিতিক দূরত্ব 10 মিটার, তার মানে এল এর মান কত? 10। লেখো, কোশ্চেন লেখো। লেখো কাচ মাধ্যমে, কাচ মাধ্যমে জ্যামিতিক দূরত্ব, কাচ মাধ্যমে জ্যামিতিক দূরত্ব কাচ মাধ্যমে জ্যামিতিক দূরত্ব 20 মিটার। কাচ মাধ্যমে জ্যামিতিক দূরত্ব 20 মিটার। তাহলে আলোক দূরত্ব কত? তাহলে আলোক দূরত্ব কত? কাচের প্রতিসরণাঙ্ক 1.5। কাচের প্রতিসরণাঙ্ক 1.5। কাচের প্রতিসরণাঙ্ক 1.5। হ্যাঁ, জ্যামিতিক দূরত্ব। হুম হুম। যে কোনো, হ্যাঁ বায়ু মাধ্যমে করা যায়। সেই ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে তো বোঝাই যাচ্ছে জ্যামিতিক দূরত্ব আর আলোক দূরত্ব সমান। বুঝছো? তো বায়ুর মাধ্যমে করো, ডেল সমান সমান মিউ ইন্টু এল। মিউ এর মান কত? 1 ইন্টু 10 মিটার জ্যামিতিক দূরত্ব ধরো, তাহলে কত আসবে? 10ই তো আসবে। কথা কি বুঝলা? বায়ুর ক্ষেত্রে তো একই হবে।
বায়ুর ক্ষেত্রে জ্যামিতিক দূরত্ব আর আলোক দূরত্ব তো একই হবে, এটা বোঝা যাচ্ছে শূন্য মাধ্যমে। কত আসে এটা? 30, তাই না? 30 1.5 ইন্টু কত 20, তার মানে কত 3/2 ইন্টু 20, তার মানে 10 হয়ে যাচ্ছে, 10 গুণ 30। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা ফার্মাটের সূত্র শুরু করব। কেমিস্ট্রি বের করো, কেমিস্ট্রি। কেমিস্ট্রি আজকে পরিমাণ